আকাশ 5 বছর ধরে লন্ডনে লেখাপড়া করছে। ওখানে আমার ফুফুর বাসায় থাকে। আর আমার ফুফুর এক ছেলে এক মেয়ে, দুজনে আমার বয়সী। ওদের নাম হলো সাথী আর রিয়াদ। রিয়াদ বর্তমানে ওর বাবার বিজনেস সামলায়। আমিও মাঝে মাঝে ওদের কোম্পানিতে গিয়ে রিয়াদকে সাহায্য করি। আর সাথীকে আমি আমার বোনের মতোই দেখি। আমরা তিনজনেই এক ভার্সিটিতে পড়তাম। সারাদিন আমরা অনেক মজা করতাম। আজকে আমাদের রেজাল্ট দিবে, সেজন্য ভার্সিটিতে চলে যাই। হঠাৎ রোজা আমাকে ডাক দিল। কেমন আছো আকাশ? ভালো, তুই? ভালো। আজকে তো রেজাল্ট দিবে, তাই না? হ্যাঁ। তুমি তো অনেক ব্রিলিয়ান্ট, তোমার তো রেজাল্ট অনেক ভালো হবে। হ্যাঁ তো? আমি তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি। কি কথা? আই লাভ ইউ আকাশ, উইল ইউ ম্যারি মি? নো, নেভার। বাট হোয়াই? Because I'll go to Bangladesh tomorrow. ইউ উইল গো টু বাংলাদেশ, বাট হোয়াই? Because I'm from Bangladesh. বাট ইউ নট টল টু হিম। I asked don't talk him. দেখো, আমি আর কিছু বলতে চাই না। ভালো থাকবে। আমি যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার করে ছাড়বই, মনে রেখো। ওকে বাই বলে বোর্ডের দিকে গেলাম। দেখি সাথে আর রিয়াদ দাঁড়িয়ে আছে। কইছিলি তুই? এই তো রোজার সাথে কথা বললাম। কি কথা? হ্যাঁ, আমরা তিনজনেই পাশ করেছি, কিন্তু কিন্তু কি? ভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেছো ভাইয়া। সত্যি? সত্যি। তাহলে এখনই আব্বুকে ফোন করে বলে দেই। আচ্ছা, তাড়াতাড়ি কর। আকাশ তার আব্বুকে ফোন করে, হাউ আর ইউ আব্বু? Fine, and how are you, my son? আই এম ফাইন। আই হ্যাভ মাই ফার্স্ট ভার্সিটি। Good boy, my son. থ্যাংক ইউ আব্বু, বাই। মামার সাথে কথা হলো? হ্যাঁ, কালকে রওনা দিব। কালকেই চলে যাবে ভাইয়া? আরো কয়েকদিন থাকো না। না, 5 বছর হলো ওনাদের সাথে দেখা হয় না। আমিও তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বু আম্মুকে কিছু বলবা না, সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ফুফিকে রাজি করিয়ে সকালে রওনা দিব। আচ্ছা ভাইয়া। এখন চল বাসায় যাই। চলো। এরপর আমরা তিনজনে বাসায় চলে আসলাম। এসে ফুফিকে খাবার দিতে বললাম। খাবার টেবিলে আমি সাথীকে নিয়ে আমাদের দেশে যাওয়ার ব্যাপারে ফুপিকে বললাম। ফুপি প্রথমে না করলে পরে সাথী রোজা জোড়াজোড়িতে রাজি হয়ে গেল। রাতে শুয়ে আছি, হঠাৎ সাথী আমার রুমে আসলো। কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া। কি বলবি তাড়াতাড়ি বল, সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। রোজা কি তোমাকে পছন্দ করে? তুই কি করে জানিস? না মানে তোমার কথা শুনে মনে হলো রোজা তোমাকে পছন্দ করে। কিন্তু আমি রোজাকে পছন্দ করি না। কিন্তু ভাইয়া, রোজার তো টাকা পয়সার কোনো অভাব নেই, যেমন সুন্দর তেমন গুণবতী। হ্যাঁ, কিন্তু আমি চাই আমাদের দেশের মেয়েকে বিয়ে করতে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে যাই। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিবি। আচ্ছা ভাইয়া, গুড নাইট। গুড নাইট। সকালে সবকিছু গুছিয়ে নিলাম। ফুবির কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সাথে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য রিয়াদ এসেছে। গাড়ি থেকে নেমে আমি আর সাথী যে ভিতরে ঢুকতে যাব, রিয়াদ আমাকে ডাক দেয়। আকাশ শোন। হ্যাঁ বল। সাথের খেয়াল রাখিস। সাথী চিন্তা তোর করতে হবে না। ওর এক ভাই না থাকলে কি হয়েছে, আরেক ভাই তো আছে। কিন্তু তোদের তো শত্রুর অভাব নেই, যে কোনো সময় তোদের উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ ঠিক বলছোস, কিন্তু তারা কেউ তো আমাকে চিনে না। তারপরও তোর আব্বুকে বললে উনি তোদের সিকিউরিটির ব্যবস্থা করে দিত। সমস্যা নেই, বাড়িতে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিব। যাই করিস সাবধানে করিস। আচ্ছা। এরপর আমি আর সাথে এয়ারপোর্টে সব কাজ মিটিয়ে বিমানে উঠে গেলাম। দীর্ঘ 8 ঘন্টার পর আমাদের বিমান বাংলাদেশে ল্যান্ড করলো। আমি আর সাথে এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। গাড়িটা আমাদের বাড়ির গেটের সামনে এসে থামলো। আমাদের বাড়িটা হাইটেক সিকিউরিটি দ্বারা পরিচালিত। আমাদের বাড়িতে কেউ ঢুকতে গেলে 3টা পদ্ধতিতে ঢুকতে হবে। প্রথমে চোখের রেটিনা দিয়ে ঢুকতে হবে, আমাদের বাড়ির মেন গেটে সিকিউরিটি বক্সের ভিতরে আছে। দ্বিতীয়, গার্ডদের মাধ্যমে, যেখানে অপরিচিত লোক আসলে বাড়ির ভিতরে সিসিটিভিতে দেখা যায়। বাড়ির ভিতর থেকে অনুমতি দিলে গার্ড তাকে নিয়ে আসে। সিক্রেট কার্ড, এই কার্ডটি শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজনদের কাছে থাকে। তারা যখন ইচ্ছা কার্ড স্ক্যান করলে গেট খুলে যাবে। আমাদের বাড়িতে এই 3টি উপায়ে লোক ঢুকতে পারে। আমি যেহেতু এই বাড়ির ছেলে, তাই আমি বক্সে গিয়ে চোখের রেটিনা দেওয়াতে গেট খুলে গেল। আর গেট খোলার সাথে সাথে সিকিউরিটি গার্ড আমাদের সামনে এসে সালাম দিয়ে আমাদের দরজার সামনে নিয়ে এসে তারা চলে গেল। এখানে আকাশের বাড়ি বর্ণনা এখন দিব না, সেটা না হয় আপনারা গল্পের নায়িকার কাছ থেকে শুনে নেবেন। সেজন্য আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। দরজার বেল বাজাতে সার্জেন্টরা এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে ওরা আম্মুকে ডাকতে থাকে। আম্মু আমাকে এসে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এই তো ভালো আছি। আয় বাবা, ভিতরে আয়। আমি একা আসিনি, এই দেখো কি এসেছে। কই দেখি। ওমা, সাথী মামনি, কেমন আছো তুমি? এই তো মামি, অনেক ভালো আছি। তুমি তো আমাকে প্রায় ভুলেই গেছো। আসলে অনেক বছর আকাশকে দেখলাম তো, আর তোরা তো না বলেই চলে এসেছিস। তা তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মামি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু তোরা গাড়ি পাঠাতে বলিসনি কেন? তোরা তো জানিস তোর আব্বুর অনেক শত্রু, বলা তো যায় না কখন কি হয়ে যায়। ডোন্ট ওয়ারি আম্মু, আই উইল ম্যানেজ।
আচ্ছা তোরা ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খাবার দিচ্ছি। ওকে মামি। এরপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছি। আম্মুকে বললাম, আব্বু কোথায়? অফিসে হয়তো বলতে না বলতেই আকাশের আব্বু এসে হাজির। কেমন আছো আব্বু? আমি ভালো আছি, চল ডিনার করে নি। এরপর টেবিলে বসে খেতে খেতে অনেক কথাই হলো। আচ্ছা, এবার আকাশের পরিচয়টা দিয়ে নেই। শাহজাহান চৌধুরীর এবং মিসেস পারুল আক্তারের একমাত্র ছেলে এবং চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক মিস্টার আকাশ চৌধুরী। পরিচয় দেওয়া শেষ হলো, এবার গল্পে যাওয়া যাক। পরের দিন সকালে আকাশের বাবা মার সাথী একসাথে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসে। সাথী, রাতে ঘুম কেমন হলো? এই তো মামা, অনেক ভালো। আকাশ, তোমার পড়ালেখা তো শেষ, হ্যাঁ আব্বু। তাহলে কোম্পানিতে কবে জয়েন করবে? আমার ছেলেটা সবে মাত্র দেশে ফিরেছে, আগে কিছুক্ষণ রেস্ট করুক, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ আম্মু, একদম ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছা হয় ওই দিন জয়েন করো। ওকে আব্বু। তাহলে মামু, আমি আকাশ ভাইয়াকে নিয়ে আপনাদের শহরটা ঘুরবো, কি বলেন মামি? আচ্ছা ঠিক আছে, এখন কথা না বলে তাড়াতাড়ি নাস্তা কর। এরপর সবাই নাস্তা করে যে যার মতো চলে গেলাম। আব্বু অফিসে গেল, আমি আর সাথে একটু বের হলাম। আর আসার সময় সাথে করে কোনো সিকিউরিটি নিলাম না, কারণ এই শহরে আমাকে কেউ চিনে না এবং কি আমার পরিচয় তাও কেউ জানে না, যার কারণে সিকিউরিটি আসতে মানা করে দিয়েছি। খুব সাধারণ পোশাকে বের হলাম। আমি সাথী হাঁটছি, হঠাৎ সাথী চেঁচিয়ে উঠলো। কি রে, চেঁচালি কেন? ওই দেখ। কি দেখবো? আরে তোর পেছনে তাকা। পিছনে তাকিয়ে দেখি একটা ফুচকার দোকান। এর জন্যই তুই চেঁচিয়েছিলি? চল না, ফুচকা খাবো। আচ্ছা চল। এরপর আমরা ফুচকা খেতে শুরু করলাম। হঠাৎ কয়েকটা শব্দ শুনতে পেয়ে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি কয়েকজন লোক একটা গাড়ির উপর গুলি করতে লাগলো। তাই আমি দেরি না করে ওখানে দৌড়ে যাই। গিয়ে দেরি না করে আমার পায়ে থাকা পিস্তলটা নিয়ে গুলি করতে থাকি। একে একে 5 জনকে আহত করে ওনাদের বাঁচাই। কিন্তু আমি এখনো জানি না গাড়ির ভিতরে কারা। ওদের মেরে যে গাড়ির দরজা খুলতে যাব, অমনি সাথে এসে হাজির। এই ভাইয়া, তোর কিছু হয়নি তো? দেখো, আমি একদম ঠিক আছি। এভাবে কেউ ছুটে আসে? আর যদি তোর কিছু হয়ে যেত? দেখো, আমি একদম ঠিক আছি। ওনারা গাড়ি থেকে বের হওয়ার আগে আমার হাতের পিস্তলটা পায়ে লুকিয়ে রাখলাম। একটু পর গাড়ি থেকে একজন লোক আর একটা মেয়ে নেমে এলো। একে তো মেয়ে বললে ভুল হবে, একদম পরীর মতো লাগছে। তুমি ঠিক আছো? হ্যাঁ আঙ্কেল, আমি একদম ঠিক আছি। সত্যি বাবা, তুমি না থাকলে কি যে হতো আমার আর আমার মেয়ের। কি যে বললেন না আঙ্কেল, এটা তো আমার কর্তব্য। উনি কাকে যেন ফোন করলেন, কিছুক্ষণের মধ্যে কয়েকজন পুলিশ এসে ওই লোকগুলোকে নিয়ে যায়। তো তোমার নাম কি? আকাশ চৌধুরী। আমি আকাশ। বাড়ি কোথায় তোমার? এখান থেকে একটু দূরে। তোমার বাড়িতে কে কে আছে? আব্বু, আম্মু আর আমি। তুমি কিছু মনে করো না, এই ধরো 5 লক্ষ টাকার একটি চেক। না আঙ্কেল, লাগবে না। বলার সাথে সাথে সাথী বলে উঠলো, এই যে আপনি জানেন ও কে? আপনি কত টাকার মালিক যে আপনি আকাশকে সামান্য 5 লক্ষ টাকার চেক দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এই নাও আমার কার্ড, আর কাল আমার অফিসে এসে দেখা করে যাবে। তোমার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। বলে কার্ডটা আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি শুধু ওনার মেয়ের দিকে তাকিয়েছিলাম। এরপর সাথীর ধাক্কায় আমার ধ্যান ভাঙলো। কি রে, কোথায় হারিয়ে গেলি? মেয়েটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, ভাবি হিসেবে মানাবে ভালো। সত্যি? তাহলে তো কালকে দেখা করতে হয়। হ্যাঁ চল, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা চল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় সাথীকে বলে দিয়েছি আজকে ঘটনা যেন সে কাউকে না বলে, নাইলে আব্বু আম্মু অযথা টেনশন করবে। বিকালে আব্বুর অফিসে যাই আর অফিসের বাইরে অপেক্ষা করতে থাকি, কেননা আমাকে এখানে কেউ চিনে না, যার জন্য ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাই আমি আব্বুকে ফোন করি। আব্বু, কি করো তুমি? এই তো মিটিং আছি। আব্বু, একটু অফিসের নিচে আসো তো। কেন, কি হয়েছে? আমি অফিসের নিচে দাঁড়িয়ে আছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। বলে 5 মিনিটের মধ্যে আব্বু অফিসের নিচে আসলো। আর আব্বুকে এভাবে নিচে নামতে দেখে ওনারা মিটিং এর সব লোক আব্বুর সাথে সাথে নিচে নেমে এলেন। আব্বু, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? আমার মুখে আব্বু ডাক শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আয় আকাশ, ভিতরে আয়। এরপর আব্বুর সাথে আমাদের অফিসের ভিতরে গেলাম। আর সাথে সাথে একটা বোর্ড মিটিং ডাকলো। আর আব্বুর সব কর্মচারী আর ওনার বিজনেসের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। তখন আব্বু আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। আর এটাও বলল আমার পরে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। এরপর সবাই একে একে আমাকে স্বাগতম জানালো। ওখানে একটা মেয়ের সাথে আব্বু আমার পরিচয় করিয়ে দিলেন। এ হচ্ছে আমার পিএ। আমার ছেলে এই কোম্পানিতে জয়েন করলে তুমি ওর পিএ হয়ে থাকবে। ঠিক আছে স্যার, কিন্তু ছোট সাহেব কবে থেকে জয়েন করবে? আমি আরো কয়েকদিন পর জয়েন করব। ওকে স্যার। তানু শোনো, আমার পর তুমি আকাশের দেখাশোনা করবে। ওকে স্যার। তবে ও কিন্তু ভীষণ রাগী। আকাশ যেভাবে বলবে সেভাবে তুমি কাজ করবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আচ্ছা স্যার, জানাবো। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। তানু আহমেদ। নাইস নেম।
এরপর আব্বু আরো অনেকের সাথে আমার পরিচয় হওয়ার পর আমি আর আব্বু বাসায় চলে আসলাম। আসার সাথে সাথে সাথী এসে হাজির। কিরে ভাইয়া, দুপুরে গেলি আর এখন আসলি? কোথায় গেলি ভাইয়া? আব্বুর অফিসে গেলাম। কালকে যাবি? হ্যাঁ, কেন বলো তো? কালকে আমিও তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই মিলে নাস্তা করে আমি আব্বুর সাথে গাড়িতে করে অফিসের দিকে রওনা দিলাম। আর আমাদের গাড়ির সামনে পিছনে সিকিউরিটি আছে। এরই মধ্যে আমরা অফিসে পৌঁছে গিয়েছি। আমি আর সাথে আমার কেবিনে চলে এলাম। এবার বল, অফিসে এসে তোর কেমন লাগছে? সত্যি অনেক ভালো, কিন্তু তুই কি একটা কথা ভুলে গেছস? কি কথা? আরে ওই দিনের লোকটা কথা ভুলে গেলি? তোকে যে দেখা করতে বলেছে। আরে সত্যিই তো ভুলে গেছি। দাঁড়া একটা ফোন করি। এই বলে ফোন বের করে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল। কি বলছেন? এই যে আপনাকে ওই দিন কয়েকটা লোকের হাত থেকে বাঁচিয়েছি। ও, তুমি আকাশ? তা বাবা কেমন আছো? এই তো আঙ্কেল ভালো। আঙ্কেল আমি কাল বিকেল আপনার বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। আচ্ছা আঙ্কেল বাই। কি রে, কি বললো? কাল দেখা করলে জানতে পারবেন। হয়তো তার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করবে। দেখি না কি হয়। এরপর আজকে অফিস করে বাড়িতে চলে আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করে ঘুমাতে চলে গেলাম। সকালে অফিসে গেলাম, ওখান থেকে আঙ্কেলের বাসায় গেলাম। এখানেও দেখি সিকিউরিটি গার্ড আছে। আমি যে ঢুকতে যাব তখনই গার্ড আমাকে আটকায়। কাকে চাই? কার্ড দেখে উনি আমাকে আসতে বলেছে। আমাদের সাথে আসো। এরপর আমি গার্ডের সাথে ওনার কাছে গেলাম। কেমন আছো আকাশ? জি আঙ্কেল ভালো আছি। আপনি? ভালো। তোমাকে যে কারণে ডেকেছি। জি আঙ্কেল বলেন। তোমার পরিবারে কে কে আছে? আমি আর বাবা মা। এই জন্যই কি আমাকে ডেকেছেন? না, আমার আরো কিছু বলার আছে। আচ্ছা আঙ্কেল বলেন। আমি একজন বিজনেসম্যান, সেজন্য আমার শত্রুর অভাব নেই। এটা তো নতুন কিছু না আঙ্কেল। আঙ্কেল আপনার নামটাই তো জানা হলো না। আমি শরীফ আহমেদ, আহমেদ গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। তাহলে তো ভালোই। তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি যদি আমার মেয়ের বডিগার্ড হতে তাহলে আমার বড় উপকার হতো। কিন্তু আঙ্কেল। তোমার যত টাকা লাগবে আমি দেব, তবুও তুমি আমাকে না করো না। তোমার ডিউটি আমার মেয়ে যখন যেখানে যাবে ওর সাথে সেখানে তুমি যাবে। মাসে 3 লাখ টাকা পাবে। দেখুন আঙ্কেল, আমাকে কয়েকদিন সময় দিন, আপনাকে জানাবো। আমি তোমার জবাবের আশায় অপেক্ষা থাকবো। কিন্তু আঙ্কেল আপনাদের বাড়িতে তো এমনিতে অনেক সিকিউরিটি আছে, তাহলে আমাকে রাখার কারণ কি? এদের দ্বারা কিছুই হবে না, প্লিজ তুমি না করো না। আচ্ছা আমি আজকে আসি, পরে জানাবো আপনাকে। আচ্ছা সাবধানে যাবে। ওকে আঙ্কেল। বসে ওনার বাসা থেকে বেরিয়ে আসলাম। আর কোথাও না গিয়ে বাসায় চলে আসলাম। আসার সাথে সাথে সাথী আমাকে প্রশ্ন করা শুরু করলো। কি রে, দেখা করলি? হ্যাঁ। কি বললো? ওনার মেয়ের বডিগার্ড হওয়ার জন্য বলেছে। কি, ওনার সাহস কি করে হয় তোকে এইরকম চাকরির অফার করা, তা বডিগার্ড? সমস্যা নাই। তাই বলে শেষমেশ কিনা তুই একটা মেয়ের বডিগার্ড হবি? এটা একমাত্র সুযোগ। কিসের? এতে করে ওনার মেয়ের কাছাকাছি থাকতে পারবো আর ওকে সব বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবো। কিন্তু মামা মামি কি রাজি হবে? ওনাদের কিছু জানতে দেব না। তাহলে অফিস সামলাবি কি করে? সে আমি সময় বের করে নেব। এখন কি সত্যি তুই বডিগার্ডের চাকরি করবি? হ্যাঁ, কারণ ওনার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি, তাই বডিগার্ডের চাকরি নিয়ে ওনার মেয়ের সাথে সারাক্ষণ থাকা যাবে আর ওকে সবকিছু দিয়ে প্রোটেক্ট করা যাবে। আচ্ছা যাই করিস সাবধানে করবি। আচ্ছা রাত অনেক হয়েছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা ভাবির নামটা তো বল। ও শীত। এটা আবার কেমন নাম? নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আচ্ছা পরেও জানতে পারবি। গুড নাইট। গুড নাইট। এরপর আকাশ সারা রাত ভাবতে থাকে চাকরিটা করা কি আসলে ঠিক হবে। আবার ভাবে চাকরিটা না করলে তো ওনার মেয়েকে আপন করে নিতে পারবে না। যাই হোক না কেন চাকরিটা করবই। তাই সকালে নাস্তা করে ওদের বাসায় চলে যাই। আঙ্কেল আমি চাকরিটা করতে রাজি। আমি তোমার থেকে এটাই আশা করেছি। তাহলে কাল তোমার পরিচয় পত্র নিয়ে এসো। কেন আঙ্কেল? তোমার জন্য কার্ড বানাতে দেব, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। পরিচয়পত্র জমা দিলে তো আমার পরিচয় উনি জেনে যাবে। পরিচয়পত্র না দিলে কি কোনো সমস্যা হবে? তোমার সমস্যা হলে দিতে হবে না। থ্যাংক ইউ স্যার। তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকবে। ও হ্যাঁ, আমার মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। মা একটু এদিকে আয় তো। আমি উপর দিকে তাকাতেই মনে হচ্ছে কোনো পরী নেমে আসছে আর আমি দু চোখ ভরে ওকে দেখছি। পরিচয় করিয়ে দেই, এ হলো আমার একমাত্র মেয়ে সাজ। এই ছেলেটি কে আব্বু? ও পরিচয় করিয়ে দেই, আজ থেকে ও তোমার নতুন বডিগার্ড, নাম আকাশ। কি, তোমার মাথা ঠিক আছে আব্বু? বাড়িতে এতগুলো বডিগার্ড থাকতে নতুন আরেকজনকে নেওয়ার কি দরকার? ওই দিন তো দেখলি কিভাবে আমাদের বাঁচালো। তাই বলে কোনো কথাই শুনতে চাই না আমি। আজ থেকে তোমার পার্সোনাল বডিগার্ড সবসময় তোমার কাছেই থাকবে। অসহ্যকর। এই বলে সাজ উপরে চলে গেল। তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু জেদি, কিন্তু ওর মনটা অনেক ভালো। আপনি কোনো চিন্তা করবেন না, ও আমার ভালো চায়।
আমি ওনার পাশে ছায়ার মতো থাকবো। আচ্ছা, তাহলে কাল থেকে ডিউটিতে চলে আসবে। কয়টা বাজে আসবো? সকাল 10টায় আসলেই হবে। ঠিক আছে আঙ্কেল, আজ তাহলে আমি আসি। আচ্ছা, কাল থেকে সময় মতো চলে আসবে। আচ্ছা তাহলে উঠি আজ। দাঁড়াও, এই নাও 50,000 টাকা। ভালো দেখে কয়েকটা ড্রেস কিনে নেবে। আচ্ছা, যেমনটা আপনার ইচ্ছা। বলে টাকা নিয়ে চলে গেলাম আব্বুর অফিসে। আব্বু, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল। এখানে না, কেবিনে চলো। তাহলে তুমি কেবিনে গিয়ে বসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে আব্বু। আব্বুর কেবিনে এসে অপেক্ষা করলাম। একটু পর আব্বু আসলো। বলো কি বলবে তুমি? তার আগে বলো, কথাটা শুনে তুমি রাগ করবে না। আগে কথাটা তো বলবে। আব্বু, আমি না একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এটা তো খুশির খবর। আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা বলো। আপনি শরীফ আহমেদকে চিনেন? চিনি তো, তোমাদের মতোই একজন বিজনেসম্যানদের আমাদের কোম্পানি প্রোডাক্ট কিনে মার্কেটে বিক্রি করে। কেন ওনার কথা জিজ্ঞেস করছো কেন? আমি না ওনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। এতে সমস্যা কোথায়? সমস্যা তো ওখানেই। আচ্ছা, এভাবে না বলে পুরোটা খুলে বলো। বলতেছি, এই বলে আকাশ তার বাবাকে সবকিছু বলতে থাকে। হয়েছে, আর বলতে হবে না। তুমি তাহলে ওদের ওখানে কাজ করো, তাই তো? হ্যাঁ আব্বু। করতে পারো, কিন্তু ওই মেয়ে যেন তোমার যোগ্যতায় ভালোবেসে ঘরে আনতে হবে। ঠিক আছে আব্বু, আমার জন্য দোয়া করবে। বাবা মায়ের দোয়া সবসময় সন্তানের সাথে থাকে। তাহলে এখন আসি আব্বু। এই বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। ওখানে আম্মু আর সাথীকে আজকে কথাগুলো বললাম। মামা যখন অনুমতি দিয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই। সাথে তো ঠিক বলেছে। কিন্তু আমাকে টিপ দিতে হবে। আচ্ছা, বিকালে তোকে শপিং করাতে নিয়ে যাব। ওকে, আমি রেডি হয়ে থাকবো। এখন খাওয়াটা শেষ কর। এই বলে খাওয়া শেষ করে বিকালে সাথীকে নিয়ে শপিং মলে গেলাম। সাথীকে ওর পছন্দের কয়েকটা ড্রেস কিনে দিলাম। ক্যান্টিন থেকে খেয়ে বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে সবার থেকে দোয়া নিয়ে গাড়িতে করে বেরিয়ে গেলাম। গাড়িটা শরীফ আহমেদের বাড়ির কাছাকাছি থামিয়ে ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিলাম। আর আমি 2 মিনিট হেঁটে ওনাদের বাড়িতে চলে গেলাম। হাই ইয়াং ম্যান, হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা, তুমি নাস্তা করে নাও। না আঙ্কেল, আমি খেয়ে এসেছি। সমস্যা নেই, আসো বসে নাস্তা করে নাও। কি আর করব, ওনার সাথে বসে নাস্তা করে নিলাম। শোনো, আমার মেয়ে এখন কলেজে যাবে। তুমি ওর সাথে সাথে থাকবে। সাজকে যেন কোনো ছেলে ডিস্টার্ব করতে না পারে। ওকে, তাই হবে। এই নাও, এই কার্ডটা রাখো। আর এই পিস্তল 2টা নাও। আঙ্কেল, এই পিস্তল দিয়ে আমি কি করব? যাতে করে আমার মেয়েকে কেউ ক্ষতি করতে আসলে তুমি এই পিস্তল ব্যবহার করে আমার মেয়েকে বাঁচাতে পারো। কিন্তু স্যার, ওরা যদি মরে যায় আর পুলিশ যদি আমাকে নিয়ে যায়? সেই জন্যই তো তোমাকে এই কার্ডটা দিলাম। এই কার্ড দেখলে পুলিশ তোমাকে কিছুই বলবে না। এবার আমি কার্ডটাতে হাত দিয়ে দেখি আমার আব্বু সাইন করা আছে কার্ডে। এই কার্ড যার কাছে আছে তাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না। এই তো সাজমা চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং। নাও, নাস্তা করে তাড়াতাড়ি কলেজে যাও। আচ্ছা আব্বু। এরপর সাজ নাস্তা করে বেরিয়ে পড়লো। আকাশের সাথে পিছু পিছু হাঁটতে থাকে। এরপর ওরা দুজনে গাড়িতে উঠে কলেজের দিকে যেতে থাকে। ড্রাইভার, গাড়ি থামাও। কলেজ তো এখন অনেক দূরে, আপনি তাহলে গাড়ি থামাতে বললেন কেন? আমি ফুচকা খাবো। এখানে কোনো ফুচকা চলবে না, ড্রাইভার গাড়ি করে চলুন। আমি বলছি ড্রাইভার গাড়ি থামাও, আর আমি ফুচকা খেয়ে তারপর যাব কলেজে। সরি ম্যাডাম। এ বলে আমি নিজে গাড়ি চালিয়ে সাজ ম্যাডামকে নিয়ে কলেজে চলে আসলাম। ম্যাডামকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। কলেজে এসে গিয়েছি বলে গাড়ির দরজা খুলে দিতেই উনি রেগে বেরিয়ে গেলেন। আকাশ ও সাজের পিছু পিছু হাঁটতে থাকে। সাজ প্রথমে ওর বান্ধবীদের কাছে যায়। কিরে, কতদিন পর তোর সাথে দেখা? হ্যাঁ নদী, ঠিক বলছো। এতদিন কই ছিলি? বাসাতেই ছিলাম। তা আজ তোর সাথে ওই হ্যান্ডসাম ছেলেটা কে রে? হবে হয়তো আমাদের সাজের বয়ফ্রেন্ড। এই বলে সবাই হাসা শুরু করলো রেগে গিয়ে। এই, তোরা থামবি? আচ্ছা, তা ভাইয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দে। আচ্ছা ঠিক আছে, পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে আমার বডিগার্ড। কি বলছিস? এত সুন্দর হ্যান্ডসাম ছেলে কিনা তোর বডিগার্ড? এই বলে সবাই হাসা শুরু করলো। আকাশ দাঁড়িয়ে আছে কিন্তু কিছুই বলছে না। আর কি বা বলবে সে? এই, ঠিক বলছিস তোরা। এত সুন্দর বডি কি করে করলো? দেখে তো মনে হয় জিম করে। তা তুই ঠিক বলছো। আচ্ছা দাঁড়া, মজা দেখাচ্ছি। এই যে মিস্টার, একটু এদিকে আসবেন। জি, আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। ও হ্যাঁ, তাই তো। আপনার সাথে প্রেম করতে। মানে? নাম কি আপনার? আকাশ। হ্যাঁ বলুন। আমার নাম আকাশ। এই চল, ক্লাসের সময় হয়ে গেছে। ম্যাডাম, আমি ওকে আপনার সাথে আসবো? তোকে দেখে তো মনে হয় কখনো বডিগার্ডের কাজ করছেন। এটাও জানেন না যেখানে আমি যাব সেখানেই যাবেন? ওকে ম্যাডাম। এই চল। হ্যাঁ, সবাই চলো, নয়তো দেরি হয়ে যাবে। এরপর সাজু তার বান্ধবী রুমে ঢুকে গেল। আমি রুমে ঢুকে গেলাম। আর সাথে সাথে ক্লাসের সবাই স্যার মনে করে সালাম দিল। দেখুন, আপনারা ভুল করছেন, আমি একজন বডিগার্ড।
সবাই ভেবেছিল আমি স্যার। সমস্যা নেই। একটু পর স্যার ক্লাসে আসলো, সাথে সাথে সবাই সালাম দিয়ে বসে গেল। আমি পাশে দাঁড়িয়ে আছি। এই তুমি বসতেছো না কেন? আমি একজন বডিগার্ড, এভাবে ম্যাডামের অনুমতি ছাড়া বসতে পারি না। কার বডিগার্ড? সাজ ম্যাডামের। সাজ? জি স্যার। এই ছেলেটি কি তোমার বডিগার্ড? হ্যাঁ স্যার। যতক্ষণ তুমি রুমের ভিতরে থাকবে ততক্ষণ বসে থাকবে। কিন্তু স্যার ম্যাডামের অনুমতি ছাড়া তো আমি বসতে পারি না। সাজ, একে বসতে বলো। এই যে তাড়াতাড়ি বসুন। ওকে ম্যাডাম। এই বলে বসে পড়ি আর ক্লাসে মনোযোগ দিতেছি, কিন্তু স্যার যা পড়াচ্ছে এই সবকিছু আমি পারি। স্যার পড়া শেষ করে চলে গেলেন। ক্লাস শেষ করে আমি সাজ ম্যাডামকে গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে আসছি, আর উনি গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে গেল। একটু পর আঙ্কেল আমাকে ডাক দিলেন। আমার মেয়ে তোমার সাথে কোনো খারাপ বিহেভ করছে না তো? নো স্যার। আচ্ছা সাজ, আজকে আর কোথাও বের হবে না, এখন তোমার ছুটি। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। আকাশ বাড়ি থেকে বের হতেই গাড়ির জন্য ফোন করে, আর গাড়ি ঠিক আগের জায়গায় এসে দাঁড়িয়ে আছে যেখানে তারা আকাশকে নামিয়ে দিয়েছিল। আকাশ একটু হেঁটে গাড়িতে গিয়ে বসে, আর আকাশের আব্বুর অফিসে চলে যায়। কারোর সাথে কোনো কথা না বলে আকাশ তার কেবিনে চলে যায়। একটু পর শাহজাহান চৌধুরী আকাশের কেবিনে এসে দেখে আকাশ বসে আছে। কেমন আছো আকাশ? এই তো আব্বু, ভালো। কখন এলে তুমি? এই মাত্র। আব্বুর সাথে দেখি তানু এসেছে। তানু, তুমি বিকেলে মিটিং এর ব্যাপারে আকাশের সাহায্য করো। ওকে স্যার। এরপর আব্বু চলে গেল। আমি তানুকে আমার লাঞ্চের ব্যবস্থা করতে বললাম। তানু চলে গেল এবং কিছুক্ষণ পর খাবার নিয়ে এলো। তানুকে তার কেবিনে পাঠিয়ে দিলাম, আর আমি লাঞ্চ শেষ করে তানুকে মিটিং নিয়ে আলোচনা করে আমার কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে চলে গেলাম। ওখানে মিটিং সেরে সোজা বাসায় চলে আসলাম, আর বাসায় আসতে দেখি সাথী মুখ গোমরা করে বসে আছে। কিরে, তোর মুখ এরকম ফ্যাকাশে হয়ে গিয়েছে কেন? তোর সাথে আমার কোনো কথা নেই। আমার অপরাধটা কি? তুই এখন আর আমাকে সময় দেস না, কোথাও ঘুরতেও নিয়ে যাস না। সময় পায় না, কি করব আমি? হ্যাঁ, আসছে আমার সময় আলা। আচ্ছা ঠিক আছে, কাল সময় পেলে তোকে অবশ্যই নিয়ে যাব। এখন চল, খেতে যাব। আচ্ছা তুই যা, আমি আসছি। ওকে। এরপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাজদের বাসার দিকে রওনা দিলাম। ভাবতেই হাসি পায়, যেখানে সবসময় আমি সিকিউরিটি নিয়ে ঘুরি আর সেখানে আমি আরেকজনের সিকিউরিটি গার্ড। আপনাদের সাথে কথা বলতে বলতে সাজদের বাসার কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে নেমে একটু হেঁটে শরীফ আহমেদের বাসার ভিতরে ঢুকে গেলাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি কি বাসে করে আসো না ট্যাক্সি করে আসো? দুটোই। তাহলে আজ থেকে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে, এই গাড়ি করে তুমি যাবে আসবে। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা তুমি বসো, সাজ এখনই আসবে। আচ্ছা। কিছুক্ষণ পর উপরে তাকিয়ে দেখি সাজ নেমে আসছে। দেখে মনে হচ্ছে আসমান থেকে একটা পরী নেমে আসছে। নায়িকার বেশি বর্ণনা দিলে হয়তো আপনারা ভিউয়ার্সরাই প্রেমে পড়ে যাবেন, সেজন্য আর বেশি কিছু বললাম না। এমন ভাবে তাকিয়ে কি দেখছেন? কই কিছু না তো। এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি চলবেন? আপনি তো এখনো নাস্তা করেননি। আমি নাস্তা করব না করব তা কি তোমাকে বলতে হবে? সরি ম্যাডাম। এবার চলুন। আকাশ আজকে নিজে গাড়ি ড্রাইভ করছে। গাড়িটা কলেজে না গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। গাড়িটা এখানে থামালে কেন? ম্যাডাম, আপনি সকালে নাস্তা করে আসেননি, এখন আগে নাস্তা করবেন, তারপর কলেজে যাবেন। তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? আপনি খাবেন কিনা বলুন। না খেলে? জোর করে নিয়ে যাবে। এরপর সাজকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলাম। এগুলো তাড়াতাড়ি খেয়ে নিন। না, আমি খাবো না। আচ্ছা, আমি আপনার বাবাকে ফোন করছি। না থাক, ফোন করতে হবে না, আমি খাচ্ছি। তোমাকে তো আমি দেখে নিব। সবসময় তো আপনার সাথেই থাকি। বিরক্ত ভাব নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে সাজকে মানে ম্যাডামকে নিয়ে কলেজে চলে আসলাম। গাড়ি থেকে নেমে সাজ ওর ক্লাসের দিকে চলে গেল। আমি ওর পিছু পিছু গেলাম, কিন্তু আজকে ক্লাসের ভিতর গেলাম না, রুমের বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর স্যার আসলো। এই তুমি ক্লাসের বাইরে কেন? আমি তো স্টুডেন্ট না। স্টুডেন্ট হও আর যাই হও, গিয়ে ক্লাসে গিয়ে বস। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, যাও গিয়ে ক্লাসে পড়ো। এরপর আকাশ বসে পড়ে আর স্যারের কথা শুনতে থাকে। আজকে স্যার হিসাব বিজ্ঞানে ক্লাস করাচ্ছে, তাও অনেক কঠিন অঙ্ক করাচ্ছে। অনেকেই তো অঙ্ক করতে নাজেহাল অবস্থা। স্যার হিসাবের জালে সবাইকে গুলিয়ে ফেলছেন। স্যার অঙ্ক করাচ্ছে, কিন্তু কেউ কোনো প্রশ্ন ঠিকমতো উত্তর দিতে পারছে না। স্যারের প্রশ্ন শুনে আকাশ মিটমিট করে হাসছে, যা কেউ খেয়াল না করলে স্যার ঠিকই করেছেন। আর আকাশকে দাঁড় করালেন আর প্রশ্ন করতে লাগলেন। এই ছেলে, তুমি হাসছো কেন? লাগলেন না স্যার, এমনিতে আপনার প্রশ্ন শুনে হাসি পাচ্ছিল। কেন? স্যার এই প্রশ্নগুলো তো অনেক সহজ। তাই নাকি? তাহলে উত্তর দাও, আর হ্যাঁ, উত্তর না পারলে ঘাড় ধরে বাহির করে দেব। হঠাৎ সাজ দাঁড়িয়ে বলল, স্যার ঠিক বলেছেন, ওদের মতো ছোট লোকদের এমনই করা উচিত। এই তুমি চুপ করো, আর এভাবে তুমি এই অঙ্কটা করো। স্যার আমি? হ্যাঁ, তাড়াতাড়ি করো। আকাশ অঙ্কটা করতে লাগলো, আর ক্লাসের সব স্টুডেন্টরা আকাশের দিকে তাকিয়ে থাকলো, কারণ আকাশ অনেক সুন্দরভাবে অঙ্ক শেষ করলো আর ক্লাসের সকল ছাত্রদের অঙ্কটা বুঝিয়ে দিল। তুমি এত কঠিন অঙ্ক কিভাবে করলে?
সাত ছাড়া বাকি সবাই হাতে তালি দিল। আকাশ স্যারের কথা শুনে মুচকি মুচকি হেসে রুমের বাইরে চলে গেল। আর ক্লাসটা শেষ হয়ে গেল। আকাশ গাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলো। একটু পর সাজ এসে গাড়িতে বসলো আর আকাশ গাড়িটা স্টার্ট দিল। কিছুক্ষণ পর আকাশ খেয়াল করলো কয়েকটা গাড়ি তাদের ফলো করছে, যার কারণে আকাশ গাড়িটা অনেক জোরে চালাচ্ছে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। 2 থেকে 3টা গাড়ি এসে তাদের ওভারটেক করে গাড়ির সামনে নিয়ে ব্রেক করলো। সাথে সাথে আকাশও গাড়িটা ব্রেক করে আর গাড়ি থেকে নামার আগেই হঠাৎ করে ওদের গুলি করতে লাগলো। ওরা সংখ্যা অনেক বেশি ছিল আর একের পর এক গুলি করতে লাগলো, যার কারণে আকাশ গাড়ি থেকে বের হতে পারছে না। এভাবে 3 মিনিট পর পরিবেশটা অনেক শান্ত হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখি সাজ ভয়ে মাথা নিচু করে বসে আছে। আমি সাজকে না উঠিয়ে গাড়ি থেকে বাইরে হয়ে কয়েকটাকে গুলি করলাম, যাতে করে সাজ বুঝতে পারে সবকিছু আমি করেছি। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। সাজ দেখে ফেলার আগেই তোমরা এখান থেকে চলে যাও। ওকে স্যার। বলে ওরা চলে গেল। আপনারা হয়তো ভাবছেন এরা কারা, তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে আসি। আকাশ যখন ওই গাড়িগুলো তাদের ফলো করছে, তাই আকাশের সাথে ওর বডিগার্ড গুলোকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য আকাশ ইচ্ছে করলে একে একে সবাইকে মেরে ফেলতে পারতো, কিন্তু আকাশের শুরু থেকে একটাই ভয় ছিল, ওদের সাথে মারামারি করার সময় সাজের কিছু হয়ে যায়, সেজন্য তারা তার বডিগার্ডদের ফোন করে আসতে বলে আর ওরা এসে সবাইকে মেরে ফেলে। এবার বর্তমানে আসি। আকাশ গাড়ির কাছে এসে সাজকে ডাকে, ম্যাডাম এবার চোখ খুলুন, দেখুন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। সাজ চোখ খুলে তাকিয়ে দেখে যে লোকগুলো তাদের মারতে এসেছিল সবাই গুলি খেয়ে পড়ে আছে আর তাদের মধ্যে অনেকে মারাও গিয়েছে। এগুলো দেখে সাজ অনেক ভয় পেয়ে যায়, সেজন্য আকাশ দেরি না করে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে সাজকে দ্রুত বাসায় নিয়ে আসে। বাসায় আসার সাথে সাথে সাজ দৌড়ে তার রুমে চলে যায়, যা শরীফ আহমেদ ঠিকই খেয়াল করে। তাই তিনি আকাশকে প্রশ্ন করে, এ কি আকাশ, সাজ এইভাবে চলে গেল কেন? আজকে রাস্তায়। রাস্তায় কি? এরপর কলেজ থেকে বাড়ি আসা পর্যন্ত সকল ঘটনা শরীফ আহমেদকে সমস্ত ঘটনা খুলে বলে আকাশ। এসব কথা শুনে অনেক ঘাবড়ে গেল এবং আকাশকে বললেন, দেখো বাবা, তুমি আজকে যা করলে সত্যিই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। দেখুন স্যার, এটা তো আমার কর্তব্য। তারপরও আরো কেয়ারফুল থাকবে, তুমি চাইলে আরো কয়েকজন তোমার সাথে রাখতে পারবে। না স্যার, লাগবে না, আমি একাই যথেষ্ট। আচ্ছা, যা তুমি ভালো মনে করো। এখন তুমি যাও, আমার মেয়েটা আজকে আর মনে হয় না কোথাও যাবে। ওকে স্যার। এই বলে আমি আমার বাসায় চলে আসলাম। আজকে অবশ্যই সাথীকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার কথা, সেজন্য আমি আর সাথে ঘুরতে বের হলাম। হঠাৎ করে অফিস থেকে ফোন আসলো, স্যার আপনাকে একটু অফিসে আসতে হবে, ইমার্জেন্সি। আচ্ছা আমি আসছি। কি রে, কে ফোন করলো? অফিস থেকে। কি বলছে? অফিসে যেতে হবে। আচ্ছা চল। আমি আর সাথী এসে আমার কেবিনে গেলাম। একটু পর আব্বু আসলো। শোন, যে কারণে তোমাকে ডেকেছি, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। কি আব্বু, তুমি আমাকে এই কারণে ডেকেছিলে? না, ওনাকে আমি আমাদের নতুন প্রজেক্টের দায়িত্ব দিয়েছি, যার জন্য ওনার সাথে তোমাকেও যেতে হবে। কি বলো আব্বু, আমার পক্ষে ওর সাথে যাওয়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। ধন্যবাদ আব্বু। এই বলে জেন অফিস থেকে বের হব, দেখি ফোনটা বাজতেছে। তাকিয়ে দেখি শরীফ আহমেদ। কেমন আছেন আঙ্কেল? এই ভালো। তোমাকে একটা জায়গায় যেতে হবে। কি, কোন জায়গায়? তোমাকে 1 মাসের জন্য লন্ডনে যেতে হবে। কেন আঙ্কেল? আসলে আমি একটা নতুন প্রজেক্ট হাতে পেয়েছি, সেজন্য এই কাজের জন্য সাজ লন্ডনে যাবে। কিন্তু ওখানে তো কোনো সমস্যা নেই। তাহলে? তারপরও আমি ভরসা পাচ্ছি না, তোমাকেও যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। তাহলে কাল সকালে তুমি সবকিছু গুছিয়ে চলে আসবে। ঠিক আছে। এরপর বাসায় এসে আব্বু আমার সাথে কথা বললাম। আমি যেহেতু চলে যাব, তাই সাথীও এখানে থাকতে চায় না, সেজন্য আব্বু সাথে সাথে রাজি হয়ে গেল। সকালে আমি সাথীকে এয়ারপোর্টে একা চলে যেতে বললাম, কেননা আমাকে তো সাজের সঙ্গে আসতে হবে। তাই দেরি না করে সাজের বাড়ির দিকে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি শরীফ আহমেদ বসে আছেন। আরে বসো, সাজ এখনই নামবে। ঠিক আছে স্যার। 10 মিনিট পর সাজ একটি লাল শাড়ি পরে নিচে নেমে এলো। দেখতে একদম লাল পরীর মতো লাগছে। তাকিয়ে থাকবেন না চলেন? ও হ্যাঁ, চলুন। সাজমা, সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলিয়ে নিব। এই যে মিস্টার বডিগার্ড, দাঁড়িয়ে আছেন কেন? গিয়ে গাড়ির সামনে অপেক্ষা করুন। এই বলাতে আমি এসে গাড়ির সামনে অপেক্ষা করি। এরপরেও দেখি শরীফ আহমেদ সাজকে ফাইল থেকে কি যেন বোঝাচ্ছে। তাতে আমার কি? একটু পর সাজ গাড়িতে এসে বসলো। গাড়িটা আমাদের এয়ারপোর্টের সামনে এসে দাঁড় করালো। এরপর আমি আর সাজ গাড়ি থেকে নেমে গেলাম। একটু পরই সাথী এসে আমার পাশে দাঁড়ালো। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? কাজ মিটিয়ে আসতে হয়েছে তো তাই। আপনাদের আলাপ শেষ হলে এবার যাওয়া যাক। ওকে ম্যাডাম। বাই দ্য ওয়ে, এই মেয়েটিকে? ও আমার কাজিন। ও, এই মেয়েটি আমাদের সাথে যাবে কেন? ম্যাডাম, ও লন্ডনে থাকে। নাইস টু মিট ইউ রাজ। কল মি ম্যাডাম। সাথী ম্যাডাম বলো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম চলুন, দেরি হয়ে যাচ্ছে।
এরপর এয়ারপোর্টের সমস্ত কাজ মিটিয়ে আকাশ আর সাথী তারা তিনজন প্লেনে পাশাপাশি বসে আছে। আকাশ আর সাথী তো বকবক করে যাচ্ছে, আর এদিকে সাজ রেগে গিয়ে আকাশকে অনেক কথা শোনায়, যা সাথীর মোটেও ভালো লাগেনি। কারণ সাথী জানে কেউ আকাশকে ধমক দিয়ে কথা বলেনি, আর আকাশকে যে ধমক দিয়ে কথা বলে তার অবস্থা আকাশ খারাপ করে ফেলে। এসব কিছু জেনেও সাথী চুপ করে আছে। সাজ যখন দেখলো ওরা আর কথা বলছে না, তখন সাজ ঘুমিয়ে পড়লো। ঘুমাতে ঘুমাতে কখন যে আকাশের কাঁধে মাথা রেখেছে সাজ তো নিজেও জানে না। দীর্ঘ 8 ঘন্টা পর ওরা লন্ডন শহরে আসলো। এয়ারপোর্টের কাজ শেষ করে আকাশ, সাথী আর সাজ একসাথে বের হলো। এদিকে রিয়াদ সাথীকে নিয়ে এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে লাগলো। আকাশ দেখে রিয়াদ গাড়ির উপর বসে আছে, সেজন্য আকাশ রিয়াদকে দেখে দৌড় দেয়। আকাশকে দৌড়াতে দেখে সাথীও দৌড়ায়, আর ওদের এভাবে দৌড়াতে দেখে ওদের পিছু সাজও আসে। আকাশ গিয়ে রিয়াদকে জোরে ধরে, সাথে সাথীও। সাজও ওদের সামনে এসে, তোর কোনো কমন সেন্স নেই, ওভাবে দৌড় দিয়েছেন কেন বলতে বলতে আকাশ আরো কিছু কথা শুনিয়ে দেয়। আসলে ম্যাডাম অনেকদিন পর দেখা তো, এজন্য আর কি। তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস। সরি ম্যাডাম। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি কাকে কি বলছো? আমার বডিগার্ডকে আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার। তুমি জানো আকাশকে আর আমি কে? থাক না এসব কথা, তুই সাথীকে নিয়ে বাসায় যা, তোকে সব বুঝিয়ে বলবে। আচ্ছা যাচ্ছি, তুইও সময় করে বাসায় এসে ঘুরে যাস। আসবো। আচ্ছা তোরা এবার যা, আর ফুবিকে বলিস আমি সময় করে আসবো। এই বডিগার্ড, তোর সাহস কি করে হয় আমার সাথে এসে ওদের সাথে কথা বলা? দেখুন ম্যাডাম, আমি আপনার বডিগার্ড, কিন্তু ঘরের চাকর নই। এরপর কিছু না বলে সাথী ওর ভাই রিয়াদের গাড়িতে উঠে আর ওরা বাসার দিকে রওনা দিল। আর ওইদিকে আকাশ আর সাজ হোটেলের দিকে রওনা দিল। 20 মিনিট পর ওরা হোটেলে এসে পৌঁছালো। তারপর যে যার রুমের চাবি নিয়ে তাদের রুমের দিকে যেতে লাগলো। হোটেল থেকে সাজ আর আকাশের রুমটা পাশাপাশি দেওয়া হয়েছে, যাতে করে কোনো সমস্যা না হয়। সকালে সমস্ত ফাইল রেডি করে হোটেল থেকে বের হলাম। আর আমরা যে অফিসে যাব ওখান থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা দুজনে গাড়িতে গিয়ে বসে আছি। হোটেলের 8টা কাটিয়ে সকালে সমস্ত ফাইল রেডি করে হোটেল থেকে বের হলাম। আর আমরা যে অফিসে যাব ওখান থেকে আমাদের নিতে গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা দুজনেই গাড়িতে গিয়ে বসে আছি। এরপর গাড়িটা একটা বিশাল বড় অফিসের সামনে এসে দাঁড়ালো। সাহায্য গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়ি থেকে নেমে অফিসটা দেখে তো পুরাই অবাক, কারণ অফিসটা আর কারো নয়, আকাশের ফুফার। আর আকাশের ফুফার কোম্পানির নাম যা তিনি ওনার ছেলে এবং মেয়ের নামের অক্ষর দিয়ে রেখেছেন। আর ওনার ছেলের নাম হলো রিয়াদ আর মেয়ের নাম হলো সাথী। এখান থেকে কোম্পানির নাম রাখা হলো, ওনার কোম্পানির নাম RS কোম্পানি। এই বডিগার্ড, এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? আগে কখনো এত বড় অফিস দেখিসনি? না ম্যাডাম, কিছু না, চলুন। আমি যেহেতু এই অফিসে আরো অনেকবার এসেছি, তাই এখানে প্রত্যেকে আমাকে চিনে। গেট দিয়ে ঢুকতে যাব তখনই। এই তুই জানিস এসব হাই সিকিউরিটি অফিসে তোকে এভাবে ঢুকতে দিবে? তাহলে কিভাবে ঢুকবো? এই দেখ কিভাবে ঢুকতে হয়। এই বলে সাজে কোম্পানির মালিককে ফোন দিতে গেলে। কাকে ফোন করেছেন ম্যাডাম? এই কোম্পানির মালিককে। আমি কিন্তু ইচ্ছে করলে আপনাকে ভিতরে নিয়ে যেতে পারি। কিভাবে? কিন্তু এরা তো ভিতরে অপরিচিত কাউকে ঢুকতে দিবে না। ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওকে, ঢুকতে পারলে তো ভালো, চলুন। ওকে ম্যাডাম, চলুন ভিতরে যাওয়া যাক। এই বলে অফিসের ভিতরে আমি সাজকে নিয়ে গেলাম। সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছে, আর দিবে না কেন, কেননা এখানে সবাই আমার পরিচয় জানে। এ কি, এরা সবাই তোমাকে সালাম দিচ্ছে কেন? আমি জানি না ম্যাডাম, এখন শুধু মনে মনে ভাবছি সাথী আর রিয়াদ যেন অফিসে না দেখি। এই বডিগার্ড, কি ভাবছিস? কিছু না ম্যাডাম, ভিতরে চলুন আর এই অফিসের সিইওর সাথে কথা বলে নিন। আর এত বড় অফিসে সিইও কেবিন কোন দিকে তাও তো জানি না। আর এমনিতে তোমার মাথা ঠিক আছে? এভাবে গেলেই কি তোমাকে ভিতরে ঢুকতে দিবে? আরে ম্যাডাম চলুন তো, বলে আমি আর সাজ সিইওর কেবিনে গেলাম। হাই স্যার, হাউ আর ইউ? ফাইন, টেক ইউর সিট। থ্যাংক ইউ। এই তোমার সাহস কি করে হয় আমাদের সাথে বসার? জানো না মালিকের সামনে বডিগার্ড বসতে নেই? সরি ম্যাডাম। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার কেবিনে আকাশকে ধমক দিয়ে কথা বলার? এখনই আমার কেবিন থেকে বেরিয়ে যাও। স্যার কি করছেন? উনি না বুঝে বলেছেন, প্লিজ এমনটা করবেন না। আকাশ ওর ফুফাকে চোখ মারে, কিন্তু কোনো লাভ হয় না। সেজন্য আকাশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুফার কানে কানে গিয়ে সব ঘটনা খুলে বলে আর কি কি করতে হবে তা বুঝিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রজেক্টের ফাইলটা দাও, আমি আমার কর্মচারীকে দিয়ে দেখে নিব। আর 5 দিন পরে আসবে। আর তোমাদের নাম্বারটা দিয়ে যাও, আমার ম্যানেজার তোমাদেরকে ফোন করে সব বলে দিবে কখন কি করতে হবে আর কখন আসতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমরা আসি, বলে বডিগার্ডকে পাঠিয়ে দিলাম গাড়ির কাছে। এদিকে আকাশ অফিস থেকে বের হলো, অন্যদিকে সাজ গাড়িতে অপেক্ষা করতে লাগলো। এদিকে সাজ অফিস থেকে বের হয়ে আসলো আর আকাশ গাড়িতে অপেক্ষা করতে লাগলো।
একটু পর সাজ ওখানকার সব কাজ মিটিয়ে গাড়ির কাছে আসলো, আর আকাশ গাড়ির দরজা খুলে দিল। সাজ ভিতরে গিয়ে বসে। গাড়িতে বসতে বসতে ওই বডিগার্ড, তুই ওনার কানের কাছে গিয়ে কি বলছ যে ওনার রাগ চলে গেল? আর উনি কি তোকে চিনে? আরে ম্যাডাম, উনি আমাকে কি করে চিনবে? তাছাড়া আমাদের মাঝে কিছু কথা হয়েছে, ওটা আপনার না জানলেও চলবে। তার মানে তুই বলবি না? আরে ম্যাডাম, রেগে আছেন কেন? আচ্ছা চলুন, এখানে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে, দুপুরে লাঞ্চ করে নিন, অনেক ক্ষুধা লেগেছে। আমারও ক্ষুধা লাগছে, চল। গাড়ি ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামিয়ে আর সাজকে বলে, এই তো ম্যাডাম চলে এসেছি। সাজ গাড়ি থেকে নামে, আকাশ আর সাজ ভিতরে গেল। সাজ একটা টেবিলে বসে আছে আর আকাশ আরেকটা টেবিলে বসে আছে। দুজনে খাওয়া শেষ করে সাজ খাওয়ার বিল দিয়েছে, রেস্টুরেন্ট থেকে বাহির হয়ে গেল। তোকে একটা কথা বলার ছিল। কি কথা ম্যাডাম? তোকে দেখে মনে হয় তুই এই লন্ডনের সবকিছু চিনিস। আগে কখনো এসেছিস এখানে? কি যে বলেন ম্যাডাম, গরিব মানুষ, লন্ডনে আসার টাকা নাই। তাও ঠিক, অত টাকা তুই কই পাবি? তাহলে এখানকার রাস্তাঘাট কিভাবে চিনোস তুই? আমতা আমতা করে। আরে ম্যাডাম, কি যে বলেন না, মোবাইলের স্যাটেলাইট দিয়ে রাস্তা বের করছি। ও তাই বল। যাক বাবা, বেঁচে গেলাম। এই যে মনে মনে কি ফুসুর ফুসুর করছিস? না ম্যাম, কিছু না। এখন তাহলে আমরা হোটেলের দিকে যাই। হ্যাঁ চল, আমার অনেক টায়ার্ড লাগছে। আচ্ছা ম্যাম। এই বলে গাড়ি নিয়ে হোটেলে এসে সাজ ওর রুমে চলে গেল, আমি আমার রুমে চলে এলাম। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে যে না ঘুমাতে যাবে, অমনি সাজের চিৎকার শুনে আকাশ আর দেরি না করে সাজের রুমের দিকে ছুটে গেল। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয় আর ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকে, কিন্তু সাজ দরজা না খোলায় আকাশ দরজা ভেঙে ভিতরে গিয়ে কাউকে দেখতে পায় না। কিন্তু ওয়াশরুমের ভিতর থেকে সাজ চিৎকার করছে, তাই ওয়াশরুমের দরজা খুলে সাজের সামনে যেতেই সাজ ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। অবশ্যই আকাশ এতে অনেক খুশি, কেননা সাজ এই প্রথম আকাশকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে। ম্যাডাম, এভাবে চিৎকার করছিলেন কেন? আসলে আমি তেলাপোকা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তুই দেখ তো তেলাপোকাটা এখনো আছে কিনা। এরই মধ্যে আকাশ তেলাপোকাটাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই তো ম্যাডাম চলে গিয়েছে। সত্যি গেছে তো? হ্যাঁ ম্যাডাম, চলে গিয়েছে। একটু পর সাজ চোখ খুলে দেখে তেলাপোকা আর নেই। এবার সাজ ভালো করে চারদিকে তাকিয়ে বুঝতে পারে সে আকাশকে জড়িয়ে ধরে আছে, তাই আকাশকে ছেড়ে দেয়। কিন্তু ঝর্ণা চালু থাকার কারণে আকাশ আর সাজ দুজনে পুরো ভিজে গিয়েছে। সাজের চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সরি, আমি ভয় পেয়ে। থাক ম্যাডাম, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এবার আসতে পারো। ওকে ম্যাডাম। রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম আর ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো সাজের ফোনে। তাড়াতাড়ি রেডি হয়ে ক্যান্টিনে আসো। আচ্ছা ম্যাডাম, আপনি 15 মিনিট অপেক্ষা করে আসছি। এরই মধ্যে রেডি হয়ে নিচে নামলাম। ক্যান্টিনে গিয়ে দেখি সাজ বসে আছে। দেখতে একদম পরীর মতো লাগছে মেয়েটাকে। চুলগুলো খোলা, হালকা মেকআপ আর পরনে কালো কোটি, একদম অসাধারণ লাগছে। তাড়াতাড়ি নাস্তা করে নিন, আমরা বের হব। কোথায় যাবেন ম্যাডাম? যেখানে ইচ্ছে সেখানে যাব। রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? কোথায় যাবেন না বললে কিভাবে নিয়ে যাব? আগে নাস্তা সেরে নে, তারপর বলছি। ওকে ম্যাডাম। এই বলে নাস্তা সেরে নিলাম আর ম্যাডামকে নিয়ে গাড়ির কাছে গিয়ে দরজা খুলে দিলাম আর ম্যাডাম ভিতরে ঢুকলো। এবার বলুন কোথায় যাবেন? এখানকার সবচেয়ে বড় শপিং মল নিয়ে চল। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বলে সাজকে নিয়ে শপিং মল আসলাম। সাজ নিজের জন্য অনেক কিছু কিনলো, কেননা এখানে আমাদের কয়েক সপ্তাহের মতো থাকতে হবে, সেজন্য সাজ কেনাকাটা করছে। তুই চাইলে নিজের জন্য কিছু কিনতে পারিস। লাগবে না ম্যাডাম। তোকে নিতে বলছি নি। লাগবে না ম্যাডাম। তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলিস। এক প্রকার সাজের জোড়াজুড়িতে শার্ট প্যান্ট কিনে নিলাম। এরপর ওইগুলো আর সাজের শপিং ব্যাগ নিয়ে কাউন্টারের দিকে গেলাম। ম্যাডাম, কার্ড না ক্যাশ? কার্ড বলে পার্স চেক করে কি যেন খুঁজছে। এই নিন কার্ড। কার্ড দেখে বললো সরি ম্যাডাম, হোয়াই? এই কার্ড তো আমাদের দেশের না, তাই আমরা এটা নিতে পারবো না। কিন্তু আমার কাছে তো আপনাদের দেশের টাকাও অত নেই। ম্যাডাম, এনিথিং রং? এখানে তো এই কার্ড নিবেন না ওনারা। এখন কি করব সেটাই ভাবছি। ম্যাডাম, আপনি কিছু মনে না করলে টাকাটা আমি পে করি। কিন্তু তোর কাছে এই দেশের টাকা কই থেকে আসবে? ওটা আপনি আমার উপর ছেড়ে দেন। এই বলে ম্যানেজারকে আমি লন্ডনে থাকতে যে কার্ড ইউজ করতাম ওটা দিয়ে বিল পে করে সাজ কিনে শপিং মল থেকে চলে এসে গাড়িতে বসলাম। তোর কাছে এই দেশের কার্ড কি করে আসলো? এখন কি বলবো, মনে হয় ধরা খেয়ে যাব। তোকে আমি কিছু জিজ্ঞেস করছি। আসলে ম্যাডাম, এটা আমার ফুফাতো ভাইয়ের কার্ড, ওই দিন এয়ারপোর্টে আমাকে দিয়েছিল। ও, এবার চল। ওকে ম্যাডাম। এরপর আমরা হোটেলে চলে আসলাম। এসে ফ্রেশ হলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাই ফোনটা হাতে নিয়ে দেখি আকাশের ফুফাতো ভাই রিয়াদ ফোন করেছে। কেমন আছিস আকাশ? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো। সময়ের কারণে তোর কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি জানি তুই কতটা ব্যস্ত আছিস। মজা নিচ্ছিস? এখন বল, ফুফা ফুফি কেমন আছে? এই তো ভালো আছে। এখন বল তুই কেমন আছিস, আর তোর ম্যাডাম কেমন আছে?
আমি ভালো আছি আর ম্যাডামও ভালো আছে। শোন, তোকে যে কারণে ফোন দেওয়া, কাল একটু বাসায় আসতো। কেন, কোনো কাজ আছে কি? আব্বু আম্মু তোকে দেখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কর সময় করে চলে আসবো। আচ্ছা তাহলে এখন রাখলাম, কাল তাহলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে বলে রেখে দিলাম। এরপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ম্যাডামকে বলে আমি ফুপার বাসায় চলে আসলাম। কেমন আছিস আকাশ? এই তো ফুপু, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। হঠাৎ করে আবার কেন আসা হলো? আসলে ফুপু, আম্মু উনি ওনার জিএফের সাথে এসেছে। এই কথা বলতে বলতে সাথী নিচে নেমে এলো। সাথে এগুলো কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ফুপু, আমি বুঝিয়ে বলছি। এরপর আমি দেশে যাওয়ার পর সব ঘটনা ফুপুকে বললাম। কিন্তু ভাইজান কি বলছে? আব্বু তো বলেছে আমার যে ভালো মনে হয় করতে। আচ্ছা ঠিক আছে, আয় বস, নাস্তা করে নে। ফুপি, রিয়াদ কোথায়? আর ফুপাকেও তো দেখতে পাচ্ছি না। এই তো তোর ফুপা চলে এসেছে। ফুপা, ওই দিনের প্রজেক্টের কাজ কত দূরে গেল? অনেকটাই, আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা ফুপা, ঠিক আছে বলে নাস্তা করে সবাইকে বিদায় দিয়ে হোটেলে চলে আসলাম। এসে ম্যাডামকে কোথাও দেখতে পাচ্ছি না। ফোন করে জানতে পারি উনি আমার ফুপার কোম্পানিতে গিয়েছে। তাই আমিও দেরি না করে ওখানে চলে গেলাম। গিয়ে দেখি সাজ ফুপার কেবিনের সামনে বসে আছে। আরে ম্যাডাম, আপনি এখানে বসে আছেন কেন? আসছি স্যারের সাথে একটু কথা বলতে। তা স্যার তো এখনো বাসায়। তা তুই জানলি কি করে? আসলে এখন তো অফিসের সময় হয়নি, সেজন্য ভেবেছিলাম হয়তো বাসায় আছে। এখানে দাঁড়িয়ে থাক। আচ্ছা ঠিক আছে, এ বলে আমি ফুপার জন্য অপেক্ষা করতে লাগলাম। আচ্ছা ম্যাডাম, আমরা ওনার কেবিনে গিয়ে অপেক্ষা করি। তোর মাথা ঠিক আছে? উনি ছাড়া ওনার কেবিনে আমাদের কি ঢুকতে দিবে? দিবে। ফুপার কেবিনের দারোয়ান আমাকে ভালো করে চিনে। আমি ওনার কাছে যেতে উনি আমাকে আর সাজকে ভিতরে ঢুকতে দিলেন। কি ব্যাপার, উনি তোকে সালাম দিল কেন? ও কিছু না, আপনি বসুন, আমি না এখানে অপেক্ষা করছি। একটু পর ফুপা ওনার কেবিনে ঢুকলো। হাই স্যার। হাই। আমাদের কাজটা কতদূর শেষ হলো? এই তো অনেকটা এগুলো। তা স্যার, আর কতদিন লাগবে? আরো 3-4 দিন সময় লাগবে। ঠিক আছে স্যার। স্যার, তাহলে আমরা না হয় কয়েকদিন পরে আসবো। স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা তাহলে আপনারা আসুন, কিন্তু কিন্তু কি স্যার? তোমার বডিগার্ডের সাথে আমার কিছু কথা আছে। দেখুন স্যার, আমরা আপনার অনুমতি না নিয়ে ভিতরে চলে এসেছি, সেজন্য সরি স্যার। ম্যাডাম, আপনি তাহলে বাইরে যান, আমি স্যারের সাথে কথা বলে আসছি। ঠিক আছে স্যার, আমি বাইরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি কথা বলে আয়। এই বলে সাজ বাইরে চলে গেল। এরপর আকাশ আর ওর ফুপা বিজনেস ব্যাপারে কথা বলল। ঠিক আছে ফুপা, আজ তাহলে উঠি, আমি কালকের মধ্যে ফাইল ঠিক করে নিয়ে আসবো। এ বলে ফাইলটা লুকিয়ে রাখলাম যেন সাজ না দেখে। বাইরে আসতেই, স্যার তোমাকে কি বললো? কিছু না। তোমাকে বলছি না বলতে? ম্যাডাম, এত জোরে চিৎকার করছেন কেন? এটা অফিস। আকাশের কথায় সাজ চারিদিকে তাকালো, দেখলো সত্যি ওরা তো এখন অফিসের ভিতরেই আছে, আর অফিসের স্টাফরা সবাই তাদের দিকে তাকিয়ে আছে। কেননা স্টাফরা সবাই জানে আকাশের সাথে কেউ উঁচু গলায় কথা বলে না, যার কারণে সবাই একটু বেশি অবাক হচ্ছে। একটু পর ম্যানেজার আসলো। এই যে, আপনার সাহস কি করে হয় ওনাকে ধমক দেওয়ার? ও আমার বডিগার্ড, আমি ওর সাথে যেভাবে খুশি কথা বলবো, তাতে আপনার কি? এই অফিসের ম্যানেজার, আর আমি চাইলে আপনার ডিলটা ক্যান্সেল করে দিতে পারি। ম্যানেজারকে চোখ মেরে, প্লিজ স্যার এমনটা করবেন না। আকাশের ব্যাপারটা বুঝতে পেরে ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে অফিসে যেন এরকম চেঁচামেচি না হয়। ঠিক আছে স্যার, আই এম সরি। কাছে ছেলে এবার আসতে পারেন। ঠিক আছে স্যার। আকাশের সাজ গাড়ির কাছে আসতেই সাজ আকাশকে জোরে একটা থাপ্পড় দেয়। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। কেননা এই প্রথম আকাশকে কেউ চড় মারলো। ম্যাডাম, আমার অপরাধ। এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় সবার সামনে আমাকে ছোট করার? আমি তো কিছুই করিনি। তাহলে যখন তোকে জিজ্ঞেস করলাম স্যার তোকে কি বললো, তখন চুপ করেছিলি কেন? স্যার তো আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আমি কি করি, বাড়িতে কে আছে ইত্যাদি এসব ব্যাপারে। এই কথা তখন বললে তো ওনাদের এত কথা আর তোকে চড়ও খেতে হতো না। ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল, অফিসে যাব। এরপর আকাশ গাড়ি ড্রাইভ করে হোটেলে চলে আসে। এসে সাজার আকাশ যে যার রুমে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে ফাইলটা ঠিক করতে বসে, আর দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো, কিন্তু আকাশের সেই দিকে কোনো খেয়াল নেই। হঠাৎ সাজ ফোন করে। হ্যালো ম্যাডাম। কোথায় তুই? দুপুর থেকে কোথাও দেখতে পাচ্ছি না কেন তোকে? আসলে ম্যাডাম আমি রুমে ছিলাম। তাড়াতাড়ি নিচে এসে নাস্তা করে যা। ঠিক আছে ম্যাডাম। নিচে এসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আবার রুমে গিয়ে ফাইল নিয়ে কাজ করা শুরু করে দিলাম। এদিকে পাশের রুম থেকে আওয়াজ আসছে, মনে হয় সাজ কারোর সাথে কথা বলছে। হ্যালো আব্বু। কেমন আছো মামুনি? এই তো ভালো, তুমি কেমন আছো আব্বু? এই তো ভালো। তা আমাদের ডিলটা কতদূর এগোলো? আব্বু কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে?
ফাইলটা জমা দিয়েছি। ওনার ফাইলটা চেক করতে অনেকদিন সময় লাগিয়ে দিল। সমস্যা নেই মা, চিন্তা করিস না, দেখবি ডিলটা আমরাই পাবো। তাই যেন হয় আব্বু। তোর বডিগার্ড আকাশ, ওই ছেলেটা কি ঠিক আছে তো? আর বলো না আব্বু, ছেলেটা আমার কেমন অদ্ভুত লাগে। কেন, কি করেছে ছেলেটা? কারণ ছেলেটা লন্ডনের সকল রাস্তা চেনে, আর তাছাড়া আমরা যে অফিসে আসছি ওই অফিসের সবাই ছেলেটাকে চেনে। এত ভেবে কাজ নেই, তুমি যেটার জন্য গিয়েছো ওটা পেলেই হবে। ঠিক আছে আব্বু, বাই। বলে সাজ ফোনটা কেটে দিল। আর আকাশ বারান্দায় দাঁড়িয়ে সব শুনছে। না আকাশ না, স্বাস্থ্যকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। কাল থেকে আরো সাবধানে থাকতে হবে। ফাইলের কাজ শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম, আর সকাল সকাল গাড়ি নিয়ে ফুফার অফিসে চলে গেলাম। আর সেখানে স্টাফ আর ম্যানেজারকে বললাম আমি অফিসে যখন সাজকে নিয়ে আসবো তখন সবাই এমনভাবে কথা বলবে যেন তোমরা আমাকে চিনো না, ঠিক আছে? সবাই একসাথে বললো ঠিক আছে স্যার। এরপর ম্যানেজারকে ফাইলটা দিয়ে আমি আবার হোটেলে চলে আসলাম। গাড়ি পার্ক করে রুমের দিকে যাব, এমন সময় সাজের ডাক। কোথায় গিয়েছিস? এই তো একটু কাছে গিয়েছি। কালকে অফিসে যেতে হবে অনেক তাড়াতাড়ি, তাই রেডি হয়ে নিবি। ঠিক আছে ম্যাডাম। রাতে হঠাৎ ম্যাডাম আমাকে ডাক দিলেন। আমাকে ডেকেছেন? হ্যাঁ। কেন ম্যাডাম? ড্রিলটা নিয়ে খুব চিন্তায় আছি। কেন? ড্রিলটা আমরা পাবো তো? চিন্তা করবেন না, দেখবেন ড্রিলটা আমরাই পাবো। তাই যেন হয়। তাহলে আসি ম্যাডাম। বলে আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিলাম। সকালে আমরা অফিসে গিয়ে জানতে পারলাম ফুফা এখানে নেই, ফাইল নিয়ে হেডকোয়ার্টারে গিয়েছেন। ওখান থেকে নাকি তারা সিলেক্ট করবেন কাকে ডিলটা দিবেন। তাই আকাশ আর দেরি না করে সাজকে নিয়ে ওখানে চলে যায়। গিয়ে দেখি আমাদের মতো আরো অনেকে আছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখানে আপনাদের এই কারণেই ডেকেছি, কেননা আপনারা অনেকে একটা ডিলের জন্য আবেদন করেছিলেন, আর আমাদের আছে মোট 100 আবেদন এসেছে। আর আমরা এদের ফাইল দেখে ওখান থেকে একটা আবেদন গ্রহণ করব। তাই আমি স্টেজের সকল আবেদনকারীকে আসতে অনুরোধ করব। এরপর একে একে সবাই স্টেজে উঠলো। এখন আপনাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সিইও, আর তিনি ডিসাইড করবেন কোন কোম্পানিকে ডিলারটা দিবেন। একটু পর সিইও স্টেজে আসলেন। আমার সব কোম্পানির ফাইল দেখে ওখান থেকে একটা কোম্পানি সিলেক্ট করেছি, আর আমি এখন ওই কোম্পানির নাম ঘোষণা করব। আর ওই কোম্পানির নাম হলো ইসলাম গ্রুপ অফ কোম্পানি, আর এই কোম্পানিটা হলো বাংলাদেশে। সিওর মুখে ইরা কোম্পানির নাম শুনে অনেকে আনন্দ পেল, কেননা এই প্রজেক্টের জন্য ইরা আর ওর আব্বু শফিকুল ইসলাম অনেক কষ্ট করেছিল। উনি হচ্ছে ইসলাম গ্রুপ অফ কোম্পানি ভবিষ্যৎ মালিক ইরা ইসলাম। তাই আপনার সকলে ওনার সাথে পরিচয় হন। ইরা ওখানে থাকা সকল লোকদের সাথে পরিচয় হয়। পরিচয় হতে হতে ওখানে ইরা সাগর নামে একটা ছেলের সাথে পরিচয় হয়। সেও এখানে ডিলের জন্য এসেছে। হাই, আই এম সাগর। হ্যালো, আম ইরা। নাইস নেম, কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস। এই কোম্পানির নাম আগে তো কখনো শুনিনি। আসলে আমাদের কোম্পানিটা বাংলাদেশি তো, সেজন্য হয়তো কোম্পানি আপনারা হয়তো আগে কখনো এই কোম্পানির নাম শুনেননি। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি? এস গ্রুপ কোম্পানি, এখনকার টপ কোম্পানির মধ্যে একটা। ও তাই বলুন। তবে প্রজেক্ট পেয়েছেন, রাতে ছোট করে একটা পার্টি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেওয়ার ঠিক আছে, দিব। পরে ইরা ওখানকার সকলকে পরের দিন রাতে পার্টির জন্য ইনভাইট করলো। এরপর ইরা আর সাগর ওদের মাঝে অনেকক্ষণ কথোপকথন হলো। আকাশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু সাগরের কথাবার্তা আকাশের মোটেও সুবিধা মনে হচ্ছিল না। কেননা সাগর শুধু কথায় কথায় ইরার গায়ে ঢেলে পড়ে আর ইরার গায়ে হাত দেয়। এবার বলুন, এরকম অন্যের জীবের সাথে করলে কেমন লাগে? ঠিক যেমনটা আকাশেরও লাগেনি। সেজন্য আকাশ গোপনে সাগরের ব্যাপারে খোঁজখবর লাগানোর জন্য কাউকে ফোন করে। হ্যাঁ স্যার, বলুন। এসআর কোম্পানির মালিক সাগর রহমানের সকল ইনফরমেশন আমার আজ রাতের মধ্যে চাই। চিন্তা করবেন না, সকল ইনফরমেশন আপনাকে ইমেইল করে পাঠিয়ে দেব। ঠিক আছে, দেরি হয় না যেন। বলে আকাশ কল কেটে দেয় আর ইরার পাশে দাঁড়ায়। এবার চলুন, ম্যাডাম যাবেন না? অনেক রাত হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করো। তা ইরা, ছেলেটা কে? ও হচ্ছে আমার বডিগার্ড। ও আচ্ছা। আজকে তাহলে আসি, পার্টিতে দেখা হচ্ছে। এরপর আমি ইরাকে নিয়ে চলে আসতে যাব, তখনই পিছন থেকে ফুফা ডাক দিল। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দেখো, যার ফাইলটা সবচেয়ে ভালো হয়েছে তাকেই আমরা ডিলটা দেব। তবুও মেনি মেনি থ্যাঙ্কস। 2 দিন পরে সে বাকি সব কিছু নিয়ে যাবে। তার জন্য তোমাদের আমার বাড়িতে আসতে হবে, আর রাতে ডিনার করে যাও। অবশ্যই স্যার, আপনি দাওয়াত দিয়েছেন আর আমি আসবো না তা কি করে হয়? স্যার, তাহলে আজকে আসি, পরে না হয় দেখা হবে। স্যার, আপনার বাড়ির অ্যাড্রেসটা? আকাশ আমার বাসা চিনে, ও তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে স্যার।
ম্যাডাম তাহলে এবার যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আকাশ ইরাকে নিয়ে হোটেলে চলে আসে। ইরা নিজের রুমে চলে যায় আর নিজের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসা মাত্র মোবাইলে কল আসে। স্যার, আপনি যেমনটা বলেছেন সব ইনফরমেশন বের করে ফেলেছি আর সব ডিটেলস আপনাকে ইমেল করে পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড। এরপর আকাশ ওর মোবাইলে ইমেল আইডিতে গিয়ে সাগরের সব ডিটেলস দেখতে থাকে। সব দেখার পর আকাশের মোটামুটি ভালো লাগলো, কিন্তু যখন আর নিচে নামলো তখন তো আকাশ অনেকটা আশ্চর্য হয়ে গেল। কেননা সাগরের সবচেয়ে দুর্বলতা হচ্ছে মেয়ে, আর মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের ক্ষতি করে। এমনকি অনেক মেয়ে সর্বনাশ করেছে সাগর। এরকম কোম্পানির মালিকের মেয়েদের ফাঁসিয়ে ওদের ব্ল্যাকমেল করে ওদের কোম্পানির সব তথ্য হাতিয়ে নেয়। কিন্তু আকাশ মনে মনে ভাবে এই সাগরের কিছু একটা করতে হবে, নয়তো সাজের কোনো বড় একটা ক্ষতি করে দিতে পারে। পরের দিন সাজ শাড়ি পরে আর আকাশ সাজকে নিয়ে গাড়িতে বসে আকাশ গাড়ি চালানোর বদলে সাজকে দেখতে থাকে। সাজ আকাশ হোটেলে এসে গিয়েছে, কেননা সেখানে পার্টি রাখা হয়। পার্টিতে ওরা সবাই অনেক মজা করে সবার সাথে। এর মধ্যে আকাশ লক্ষ্য করে যে সাজকে কোথাও দেখতে পাচ্ছে না, তাই বলে আকাশ ভালো করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও না পেলে এরপর আকাশ ওর মোবাইল বের করে সাজকে ট্র্যাক করে। কারণ সাজ যে গহনা পরে পার্টিতে আসছিল, ওখানে রিং এর মধ্যে আকাশ ট্রেকিং ডিভাইস চালু করে রেখেছিল, যাতে করে এরা কোথায় গেল তা জানতে পারে। তাই দেরি না করে ট্র্যাক করে জানতে পারে এরা হোটেলের পিছনে বাগানে আছে। তাই আকাশ আর দেরি না করে হোটেলের পিছনে চলে যায়। গিয়ে দেখে ইরা অজ্ঞান হয়ে পড়ে আছে আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সেজন্য আকাশ ছুটে ইরার কাছে চলে যায় আর ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকে। আকাশের ডাক শুনে সাগর বাগান থেকে বের হয়ে আকাশকে দেখে ভয় পেয়ে যায়। ওই তুই এখানে? তার আগে বল, তুই ইরাকে এখানে কেন আনলি আর কেনই বানলি? তা কি তোকে বলতে হবে? আর তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আর তুই জানিস আমার একটা ফোনে এখানে কত ছেলে আসবে? আমি কাউকে ভয় দেখাই না, সোজা উপরে পাঠিয়ে দেই। আর যাই আসুক না কেন আমার তাতে কিছু যায় আসে না। তুই আমার কিছু করতে পারবি না। আমার আব্বু জানলে তোকে এখানে শেষ করে দেবে। তার জন্য তো তোর আব্বুকে আমার ব্যাপারে বলতে হবে, কেননা তুই সেই সুযোগ আর পাবি না। সেজন্য আকাশ পিস্তল বের করে সাগরকে কিছু না বলতে দিয়ে সাগরকে মেরে ফেলে। আর সাগরের লাশ বাগানের একদিকে আড়াল করে ইরাকে কোলে নিয়ে হোটেলে চলে যায়। কিন্তু ইরার এখনো জ্ঞান আসেনি, সেজন্য আকাশ চিন্তায় আছে। তাই রাতে ইরা রুমে থেকে গেল। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠার আগেই আকাশ ওর রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে ইরা রুম থেকে এসে দেখে ইরা ঘুম থেকে উঠলো। আমি এখানে এলাম কি করে? আমি তো কাল পার্টিতে ছিলাম। ম্যাডাম, আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেজন্য আমি আপনাকে নিয়ে এসেছি। কিন্তু আমি অজ্ঞান হলাম কি করে? ওহ, কিছুই ভাবতে পারছি না। তার উপর আজ রাতে আমাদের ওনার বাসায় যেতে হবে। কার বাসায় ম্যাডাম? আরএস কোম্পানির সিইও বাসায়। ওকে ম্যাডাম। নিচে নেমে রিয়াদকে ফোন দিলাম। হ্যাঁ মামাতো ভাই, বল কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোকে যে কারণে ফোন দেওয়া, আজ রাতে ইরা তোদের বাসায় ডিনার করতে যাবে। ওইটা তো ভালো কথা, কিন্তু এরা কে? আরে ওই দিন আমার সাথে থাকা মেয়েটা। ইরা যদি তোকে আর সাথীকে দেখে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? ও তাই তো, এখন কি হবে? শোন, তুই আর সাথী রাতে বাসায় থাকবি না। ফুফাকে বলবি তোরা তোর এক বন্ধুর কাছে যাবি, সেজন্য দেরি হবে। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে। উপরে উঠে ইরার কাছে গেলাম আর সকালে নাস্তা করে আকাশ ইরাকে মার্কেটে নিয়ে যায়। ম্যাডাম, মার্কেটে কেন আসলাম? কারণ রাতে আমরা আরএস কোম্পানির মালিকের বাড়িতে যাব। খালি হাতে তো আর যেতে পারি না। ও আচ্ছা। এরপর এরা ওনাদের জন্য মার্কেটে গিয়ে কিছু গিফট কিনলো। গিফট কেনার পরে শপিং মলের ক্যান্টিনে বসে দুপুরে হালকা নাস্তা করে আমি আর ইরা হোটেলে এসে রেস্ট নিলাম। আর রেস্ট নিয়ে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়লাম। আর সন্ধ্যার দিকে আমি ইরাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ফুফার বাসার সামনে আসলাম। কিন্তু আমার বাড়ির মতোই ফুফার বাসা অনেক সিকিউরিটি। এখানে সব সিকিউরিটি আমাকে চিনে, যার কারণে কেউ আমাদের কোনো প্রশ্ন করেনি। গাড়ি নিয়ে ভিতরে চলে গেলাম। ইরা আর আমি গাড়ি থেকে নেমে গেলাম। ও মা, কিন্তু বাড়ির সামনে ফুলের বাগান আর তার পাশেই সুইমিং পুল, জাস্ট অসাধারণ। মনে মনে ভাবে এতটুকু দেখেই সুন্দর বলে আমার বাড়ির ভিতর দেখলে তো আর বের হতেই মন চাবে না। ওই মনে মনে কি ভাবছিস? গিফটগুলো কে উঠাবে? এই তো ম্যাডাম, আমি নিচ্ছি। আমরা ভিতরে ঢুকলাম আর ফুফি আমাকে দেখে জড়িয়ে ধরলেন। কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। ভালো, আপনি? ম্যাডাম, আপনি ওকে চিনেন? আরে ম্যাডাম, আমাকে কি করে চিনবে? বলে ফুফিকে চোখ মারলাম যেন ফুফি বুঝতে পারে। আসলে ও আমার ছেলের বয়সী তো, তাই ওকে একটু জড়িয়ে ধরেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু কোনো কিন্তু নয়, তোমরা এখানে বসো। আর তোমাদের স্যারকে ডেকে দিচ্ছি, রাতে ডিনার করে যেও, ঠিক আছে? ম্যাডাম, একটা কথা জানা ছিল। কি কথা?
আপনারা ছাড়া কি আর কেউ এখানে থাকে না? মানে আমি বলতে চাইছি আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে, কিন্তু ওরা এখন বাসায় নেই, বন্ধুদের বাসায় গেছে। তা স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। আচ্ছা আমরা যাই, তোমার স্যারকে ডেকে দিচ্ছি। একটু পর ফুফা নিচে নেমে এলো। বাকি কথা পরে হবে, আগে চলো ডিনার করে নিই। ঠিক আছে স্যার। এরই মধ্যে ইরা আর ফুফা কথা বলতে থাকে। তাদের খাওয়া শেষ, আর খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আকাশের ফুফা ইরার হাতে ডিলের ফাইল তুলে দেয়। তাহলে আমরা আসি। তাহলে এখানে যেহেতু আমাদের কাজ শেষ, আমরা তাহলে 2 দিনের ভেতরেই বাংলাদেশে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাবে। আকাশ আর ইরা ওর ফুফা ফুপির কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে চলে আসলো। এখানকার সব কাজ শেষ। জি ম্যাডাম। তাহলে বাংলাদেশে যাওয়ার টিকিটের ব্যবস্থা করো। ঠিক আছে। সেজন্য আকাশ টিকিটের ব্যবস্থা করে আর সকালে এয়ারপোর্টের দিকে চলে গেলাম। এয়ারপোর্টে সকল কাজ মিটিয়ে আকাশ আর ইরা বসে আছে। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ। আর ব্রেকিং নিউজটা হলো গতকাল রাতে একটা নাইট পার্টিতে এস গ্রুপ কোম্পানির মালিক সাগরকে কেউ গুলি করে মেরে ফেলেছে। এখন পর্যন্ত পুলিশ তদন্ত করেও কোনো কিছু জানতে পায়নি। শুধু এটা সন্দেহ করা হচ্ছে যে বিজনেসের সত্যতার কারণে হয়তো কেউ খুনটা করেছে। নিউজটা দেখে এরা বলে উঠলো, আর এই তো সাগর, এস কোম্পানির মালিক। ওই দিন পার্টিতে আমার সাথে ছিল, পরে কোথায় যেন চলে গিয়েছিল আর খুঁজেই পেলাম না। তাহলে ওই দিন ছেলেটাকে মারলো কে? আর ছেলেটা তো অনেক ভালো ছিল। কথাগুলো এক নাগারে বলতে বলতে থাকলো। মিনমিন করে কি বলছিস? কিছু না, চলুন ম্যাডাম, ফ্লাইটের সময় হয়ে গেছে। কিন্তু ওই ছেলেটা কেন কেউ মারবি? যে মরে থাকুক তা জেনে আমরা কি করব? পুলিশ তো তদন্ত করছে, আর আমরা এ ব্যাপারে নিজেদেরকে শুধু শুধু জড়িয়ে কোনো লাভ হবে না। চলুন ম্যাডাম, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ। আকাশ এরার পিছু পিছু হাঁটতে থাকে। দুজনেই প্লেনের ভিতরে আছে। আকাশ প্লেন ওঠার আগে সব রকমের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছে, যাতে করে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বের হলে ওদের কোনো সমস্যা না হয়। দীর্ঘ 8 ঘন্টা পর প্লেন থেকে আকাশ আর ইরার মাঝে কোনো কথা হয়নি। এরা শুধু সাগর ছেলেটার কথাই ভাবতে লাগলো, কে মারতে পারে ছেলেটাকে। এসব ভাবতে ভাবতে এরা কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। আর এদিকে আকাশ ইরার ঘুমন্ত চেহারাটা দেখছে। এভাবে দেখতে দেখতে বিমান টেক অফ করে। তাই আকাশ ইরাকে ঘুম থেকে ডেকে তুলে আর কেয়ার ডোর থেকে ওদের ব্যাগগুলো নিয়ে প্লেন থেকে নেমে পড়ে। আর এয়ারপোর্টের ভিতরে ওদের সবকিছু ঠিকঠাক করে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। ওই বডিগার্ড, আমার গাড়ি কোথায়? এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই তো ম্যাডাম, 10 মিনিট অপেক্ষা করুন, গাড়ি এর মধ্যে চলে আসবে। কি? তোর সাহস কি করে হয় আমাকে 10 মিনিট অপেক্ষা করতে বলার? এখনই আমার সামনে গাড়ি দেখতে চাই, নয়তো তোকে আমি। চিন্তা করবেন না, এই তো চলে এসেছে। এইগুলো কার গাড়ি? এই গাড়িগুলো তো দেখে মনে হচ্ছে না আমাদের গাড়ি। সমস্যা নেই ম্যাডাম, এই গাড়িগুলো আপনাদের না হলে কি হবে? এগুলো আপনার জন্য অনেক নিরাপদ। না, আমি অন্য কোনো গাড়িতে করে যাব না। কেন ম্যাডাম? আমি এই গাড়ি করে যাব না। এই গাড়িতে কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই। ম্যাডাম, কে বলেছে এই গাড়িতে কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই? এই গাড়িটা বুলেট প্রুফ, আর গাড়ির চাকাও বুলেট প্রুফ। এই গাড়িতে করে গেলে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, কিন্তু কোনো সমস্যা যেন না হয়। আর আমাদের বাকি বডিগার্ডগুলো কোথায়? ওদের তো কাউকেই দেখতে পাচ্ছি না। ম্যাডাম লাগবে না, আমি একাই যথেষ্ট। নিন, এভাবে চলুন। আকাশারীরা গাড়িতে উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। একটা কথা বলার ছিল ম্যাডাম। কি কথা? তাড়াতাড়ি বল। পথে কোনো সমস্যা হয় আপনি কিন্তু গাড়ি থেকে নামবেন না। মানে হচ্ছে পথে যদি কোনো বিপদ হয় আপনি গাড়ি থেকে নামবেন না, কেননা বাইরে থেকে আপনি এই গাড়ির ভিতরে সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই সময় কেন বিপদ হতে যাবে? স্যার, আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। কি বলতেছেন এগুলো? এখন কি হবে? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, যাই হোক না কেন আপনি গাড়ি থেকে নামবেন না। স্যার, একটু পরেই খোলা রাস্তা দিয়ে যেতে হবে। সমস্যা নেই, আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। এর মধ্যে পিছনের গাড়ি থেকে গুলি করতে থাকলো। এখন কি হবে? ওরা তো গুলি করছে। চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কিছুই হবে না। ড্রাইভার গাড়ি থামাও। তোমার মাথা ঠিক আছে? ড্রাইভার গাড়ি থামাবে না। ম্যাডাম, আমি আপনার ড্রাইভার না। আকাশ স্যার যা বলবে আমি তাই করব। ড্রাইভার গাড়ি থামালেন। আকাশ গাড়ি থেকে নেমে ওদের গাড়িতে গুলি করতে লাগলো। ওরাও পাল্টা গুলি করতে লাগলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর একটা গুলি এসে আমার হাতে লাগে, আর আকাশের হাত থেকে বন্দুক পড়ে যায় আর নিচে পড়ে যায়। আর কয়েক মিনিটের মধ্যে আকাশের বডিগার্ডরা এসে সবাইকে মেরে ফেলে আর আকাশকে হাসপাতালে নিয়ে যায়। এখন আপনারা হয়তো ভাবছেন আকাশের বডিগার্ডরা এখানে কি করে এলো। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। যখন ড্রাইভার বলেছিল কিছু গাড়ি তাদের ফলো করছিল, তাই আকাশ তার বডিগার্ডদের ফোন করে আর বলে তারা যেন আকাশের ফোন ট্র্যাক করে এখানে চলে আসে, বলে কেটে দেয়। কিন্তু ভাবে বডিগার্ড আসতে অনেক সময় লেগে যাবে। ঠিক তাই হলো, পিছন থেকে কয়েকজন লোক গুলি করতে লাগলো। তাই আকাশ দেরি না করে গাড়ি থেকে নেমে পাল্টা গুলি করে। বর্তমানে আকাশ হাসপাতালে আইসিইউতে অপারেশন হচ্ছে।
আর অপারেশন থিয়েটার রুমের বাইরে ইরা দাঁড়িয়ে আছে। আর শফিকুল ইসলাম মানে ইরা ওর আব্বুকে ফোন করে, আর উনি তার বডিগার্ড নিয়ে হাসপাতালে এসে দেখে অনেক লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে উনি অনেকটা বিচলিত হয়ে যায়।